উপদেষ্টা সাহেব করে গিয়েছেন, প্রধান উপদেষ্টা এবং তার তার উপদেষ্টা হ্যাঁ উপদেষ্টা হ্যাঁ উপদেষ্টা যারা দুষ্টু কাজ করে অনেক উপরে বসে থেকে দুষ্টু কাজ করে তারা উপদেষ্টা। এই যে ছোট ছোট আমাদের ভাইয়েরা বোনেরা তারা যে আন্দোলনের পরে যুদ্ধের পরে যে গাড়িতে চললেন, তাই না, 3 এমপি 2 জন খেলে আরেকজন তাদের ভবিষ্যৎ নির্ধারণ করে, এইরকম একটা পরিস্থিতি তৈরি করা উচিত হয় নাই। সাকিব আল হাসান ইন্টারভিউ দিয়েছেন ভারতের স্টার স্পোর্টসকে। তিনি বলেছেন যে আমি আশাবাদী যে বছরের শেষ নাগাদ সব কিছুর সমাধান হয়ে যাবে। আপাতত আমি কেবল ভালো কিছুর প্রত্যাশা করছি। একটা বিষয় নিশ্চিত, আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন শুধু এটাই যে কত দ্রুত সম্ভব। তবে আমি আশাবাদী যে বছরের শেষ নাগাদ আমি ফিরতে পারবো। ঠিক কিভাবে তা ঘটবে আমি জানি না, তবে আমি সত্যি আশাবাদী। পেছনের দিকে তাকালে মনে হয় অবসরের পর রাজনীতিতে আসা হয়তো ভালো হতো। সেটাই সম্ভবত আদর্শ পরিস্থিতি হতে পারত। সাকিব আল হাসান রাজনীতি করতে চাইতেই পারেন। তিনি বলেছেন যে তার এটা উনি যখন খেলোয়াড়, আমি অত্যন্ত কঠোরভাবে বিরোধিতা করেছিলাম, এমনকি আমি রসিকতা করেছিলাম যে এমপি সাহেব বল করে আর এমপি সাহেব ব্যাটিং। আজকে তিনি সেটাই বলছেন যে পেছনের দিকে মাশরাফি আর সাকিব এমপি, পাপন সাহেব এমপি, 3 এমপি 2 জন খেলে আরেকজন তাদের ভবিষ্যৎ নির্ধারণ করে, এইরকম একটা পরিস্থিতি তৈরি করা উচিত হয় নাই। এটা তখন আমি অত্যন্ত বিরোধিতা করেছিলাম, কারণ এই পরিণতির কথা একটা ধারণা করতে পেরেছিলাম। কেননা এটা কখনো হয় না যে আপনি সরাসরি রাজনীতিতে যুক্ত হয়ে যাবেন আবার একই সময় খেলাধুলা করবেন, আবার আপনি নীতি নির্ধারক কারণ আপনি আইন প্রণয়ন করেন, আবার আপনি ওটা সুবিধা নেন। এটা হতে পারে না, এটা করা ভুল হয়েছিল। আমি মনে করি যে সাকিব আল হাসান নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন যে এই ক্যারিয়ারে থাকা অবস্থায় এইভাবে আসা ঠিক হয় না, এবং এই যে ঠিক যে হয় না এটার মাসুল আসলে দিচ্ছেন, মাশরাফিও দিয়েছে এবং সাকিবও দিয়েছে। অবশ্যই রাজনীতি করার অধিকার সাধারণ নাগরিকের আছে, এবং উনি যদি রিটায়ারমেন্টের পরে রাজনীতিতে আসেন ওনাকে বাধা দেওয়ার কোনো যুক্তি আমি দেখি না। ওনার যদি কোনো ফৌজদারি অপরাধ থাকে তাহলে উনি সেটা আদালতে উনি সেটা মীমাংসা করবেন। আর ওনার যদি অন্য কোনো তার বিরুদ্ধে অপরাধের কোনো নমুনা থেকে থাকে, দুর্নীতি বা অন্য কিছু এমন কিছু যেটা উনি প্রমাণ করতে পারেন, উনি আইনগতভাবে মোকাবিলা করবেন। রাজনীতি করতে গেলে যে ভুয়া তো হয়, রাজনীতি না করেও তো আনিস আলমগীর ভুয়া মামলা খেয়ে বসে আছেন, তাই না, অনেকের ভুয়া খায় তো। কিন্তু উনি যে আশাবাদটা ব্যক্ত করেছেন এটা আমার ভালো লেগেছে, যে উনি দেশে ফিরতে চান, উনি দেশের জন্য খেলেছেন। আমি তার খেলাকে খুবই শ্রদ্ধা করি। আমি মনে করি যে খেলোয়াড় হিসেবে উনি যখন এই যে অভিযুক্ত অবস্থায় ছিলেন তখন ওনাকে প্যারোল দিয়ে হলেও যে কোনোভাবে হলো, মানে আইনের কি প্রক্রিয়া আছে আমি জানি না, কেননা উনি না খেলায় ক্ষতিকার হয়েছে, ক্ষতি হয়েছে আমাদের বাংলাদেশের। আমার টিম আরেকটা মেডেল পেলে, রেকর্ড বুকে মনে করেন কোনোদিন লেখা থাকবে না যে সাকিব আল হাসান কয়টা মামলা খেয়েছেন বা কি, কিন্তু লেখা তো থাকবে উনি সেরা বিশ্বের অলরাউন্ডার। তার পাশে কি লেখা থাকবে? তার পাশে লেখা থাকবে বিএনপি, তার পাশে লেখা থাকবে আওয়ামী লীগ, তার পাশে লেখা থাকবে জামাত, তার পাশে লেখা থাকবে বাংলাদেশ, বাংলাদেশের ফ্ল্যাগটা থাকে, বাংলাদেশ লেখা থাকবে। তামিম ইকবাল যে লর্ডসে আছেন পাশে কি ওনার বাবা মায়ের নাম লেখা আছে? পাশে লেখা আছে বাংলাদেশ। আমার বাংলাদেশের নাম যে উচ্চে নিবেন, সেটা এভারেস্টের উপরে নেন অথবা খেলাধুলায় নিয়ে যান, এইটা আমাদের প্রত্যেক মানুষের কাছে বাংলাদেশটা আমার, ওনারটা আমার, আপনারটা আমার, আমাদের সবাই মিলে আমাদের। ওরকম সাকিব আল হাসানের মতো একজন খেলোয়াড়, উনি আমাদের এবং উনি আমাদের বিশ্বের। উনি অপরাধ করলে শাস্তি হোক, সেই জন্য উনি যে রানগুলা করছেন ওটা মিথ্যা না, উনি যে উইকেট পেয়েছেন ওটা মিথ্যা, ওইটাকে সম্মান দিতে হবে, সেই অবদানকে ওই অবদানকে স্বীকার করতে হবে। আর উনি যদি সত্যি সত্যি এখানে সে রাজনীতি করেন, ইট ইজ এ ওয়ান্ডারফুল থিং। আমি একটা অটোগ্রাফ নিতে যাবো ওনার কাছে, কোনো অসুবিধা নেই, আমি আগে ওনার অটোগ্রাফ নিয়েছি। ডাক্তার জাহিদুর রহমান বলেছেন বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধ কার্ড থাকবে যতদিন পর্যন্ত জামায়াত ইসলামী তাদের নিঃশর্ত অপরাধ স্বীকার করবে। এই রাজনৈতিক কার্ডটি গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন মুক্তিযুদ্ধের সময় জামায়াতের লোকজন ফৌজদারি অপরাধে জড়িত ছিল, কোনো সন্দেহ নাই। তারা কোলাবরেট করতে গিয়ে নানা রকম মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধে জড়িত হয়েছিল। জাহিদ যা বলেছে ঠিকই বলেছে, কিন্তু এখানে কিছু অ্যানোম্যালিজ আছে। সেই অ্যানোম্যালিজে আমরা না আসি, আগে আমরা এই জায়গায় যাই যে মুক্তিযুদ্ধের ভাগ কেন সবাই চায়। কারণ সবাই এখন বুঝতে পারছে যে গৌরব করার মতো তাদের কাছে কিছু নাই। যখন পাকিস্তান হয়েছিল তখন জামাত ইসলাম পাকিস্তানের বিরোধিতা করেছিল, ফলে এই রাষ্ট্র তৈরি করার তো তাদের কোনো ভূমিকা নেই। যখন বাংলাদেশ হয়েছিল তখনও জামাত ইসলাম বাংলাদেশের বিরোধিতা করেছিল, ফলে বাংলাদেশ তৈরি করাতে তো তাদের কোনো গৌরব নাই। তারা কিন্তু আসলে না তৈরি করেছে পাকিস্তান, না তৈরি করেছে বাংলাদেশ, অর্থাৎ তাদের গৌরব কি? যুদ্ধের সময় তাদের যারা পূর্বপুরুষ বা তাদের যারা পুরনো নেতা এবং যারা কর্মী, তারা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সাথে বিরোধিতা করেছিল, এটা কি গৌরবের বিষয়? এটা কি করে গৌরবের বিষয় হবে?
তারা এই যে কিছুদিন আগেও ইয়েতে যেতেন না, কি বলে, শহীদ মিনারে যেতেন না, বলেছেন দায়িত্ব পেয়েছি তাই গিয়েছি। মানে বুঝতে পেরেছেন, সিট পেলে সিটের জন্য করে, নিজের জন্য করে না, আদর্শের জন্য করে না। আসনটা গুরুত্বপূর্ণ, ক্ষমতাটা গুরুত্বপূর্ণ। তো এইটা তো ইসলামেও নাই, ইসলামে ক্ষমতাকে গুরুত্বপূর্ণ ভাবা যাবে না। তো যাই হোক, ওনারা আমাদের চেয়ে ভালো বুঝেন হয়তো এগুলো নিয়ে আমরা কথা না বলি। কিন্তু একটা মজার প্রশ্ন করি, বলে না আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তো শহীদ কেমনে হইল? ধরেন আপনার চাচা বা আমার চাচা কেউ শহীদ, উনি কি বাজারে গিয়ে শহীদ হয়ে গেছিলেন? বাজারে গিয়ে একটা লাউ কিনলেন, লাউটা খেলেন, শহীদ হয়ে গেলেন? ব্যাপারটা কি এরকম? তাকে কে হত্যা করেছিল এটা জিজ্ঞেস করলে বলে হানাদার। নাম বলে না, ভাসুরের নাম মুখে নিতে পারে না, কারণ ভাসুরের দেশের সাথে অনেক ভালো সম্পর্ক। থাকুক, কোনো অসুবিধা নাই, সে থাকতেই পারে। মানুষের রাজনীতি, অর্থনীতি, বহু কারণে সম্পর্ক থাকতে পারে না, পারে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, এটা আমি বিরোধিতা করি না। প্রশ্নটা হইল নামটা পারে না কেন বলতে? বলে কে মারলো, কে শহীদ করলো, কিভাবে শহীদ হলো, বলে না। আচ্ছা বুঝলাম, যুদ্ধ করেছে, তো যারা যারা যুদ্ধ করেছে তালিকা দেন, আমরা মিলাই দেখি আপনাদের পরিবারের কারা কারা সত্যি সত্যি মুক্তিযুদ্ধের তালিকা আছেন, অথবা কার সাথে কে যুদ্ধ করেছেন, নিশ্চয়ই আছে। নাম বলে না, কোনোদিন বলবে না আমার চাচা অমুক কিংবা আমার মামা অমুক মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন, এটা বলবে না। বলবে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। খুঁজতে খুঁজতে দেখবেন যে ছেলের, বউয়ের, চাচার, খালুর, ফুপার, নানা। এইভাবে বললে তো হবে না, এইভাবে চিন্তা করলে আমরা সবাই তো মানে আত্মীয় কারো না কারো। কিন্তু এই যে বলে যে যুদ্ধ করেছে, যুদ্ধটা কার সাথে করেছিল? বুঝলাম উনি শহীদ মুক্তিযোদ্ধা বা ওনারা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান অথবা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, জিতে ফেরত এসেছে। কার সাথে যুদ্ধ করে জয়লাভ করলো? জয়লাভ যে করলো, কিভাবে বুঝলো জয়লাভ করেছে? তাহলে কোথায় যেতে হবে জানেন? তাহলে যেতে হবে সোহরাওয়ার্দী উদ্যানে, কারণ জয় পরাজয়ের একটা স্বাক্ষর হয়েছে, ওই স্বাক্ষরের তারা বিরোধিতা করে। তাহলে যাকে উনি বলছেন যে আমিও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, হয় তিনি জিতেছেন, নাহলে তিনি শহীদ হয়েছেন। মুক্তিযুদ্ধে তো পরাজয় হয় নাই। তো জয়লাভের ওইটা অস্বীকার করে, বলে না এটা হয় নাই। আবার যে মেরেছে তার নামও বলে না। কোথায় ঘাপলা বুঝতে পারেন? এই পরিপূর্ণ ঘাপলা নিয়ে আবার জাহিদ দাবি করেছেন, এটাই হচ্ছে অ্যানিমলি, যে ওরা মাপ চাবে। মাপ কোথায় চাবে? অপরাধ কি করেছে এটাই তো বলে না। মাপ চাবে কিসের জন্য? আগে তো অন্যায় স্বীকার করতে হবে, মাপ তো পরের কথা। মাপ চাইলে কি মাপ হয়? গণহত্যার মাপ হয় কি করে? না, ওটা তো হয়ই না। কিন্তু তারপরে ধরেন, এটা তো আপনি বলবেনই, আমিও বলি, প্রথম কথা হচ্ছে মাপ চাইলেন, মাপ চাইলে মাপ হবে? তাহলে তো যে কোনো একটা কিছু করে এসে বলা যাবে যে হ্যাঁ ঠিক আছে, সরি। 24-এর ঘটনা, তাহলে তো ভালো, তাহলে ওনাদেরকে যদি মাফ করে দেওয়া যায় তাহলে তো 24 সালে মাফ করে দেওয়া যাবে, তাই না? তো একই ধরনের অপরাধে ধরেন একদল মাপ পাবে, আরেক দল মাপ পাবে না, এটা তো হবে না। তার মানে বিরাট একটা অ্যানোমালি আছে, একটা আইনি জটিলতা আছে। আজকে আজিজ ভাই তো যথার্থই বলেছেন যে একটা আইন হয়েছে, যে আইনটা আবার উপদুষ্টু সাহেব করে গিয়েছেন, প্রধান উপদুষ্টু এবং তার উপদুষ্টু বলছেন, হ্যাঁ উপদুষ্টু, হ্যাঁ উপদুষ্টু, যারা দুষ্টু কাজ করে, মানে উপরে বসে থেকে দুষ্টু কাজ করে, তারা উপদুষ্টু। হ্যাঁ, আর তারা তো গোটা জাতির উপদুষ্টু হয়েছিলেন। তো এমন দুষ্টু কাজ করেছেন, একটা চুক্তি করে গিয়েছেন না আমেরিকার সাথে, আধিপত্যবাদ বলে চিল্লাচিল্লি করেন। এই চুক্তিটা কি? এবং এই চুক্তির মধ্যে এটাও আছে, এটার বিরুদ্ধে বড় লেখা আছে এটা নিয়ে। হ্যাঁ, আজিজ ভাই এটা নিয়ে লিখেছেন, আমরা কথা বলেছি, আপনার মনে আছে যে চুক্তিটা হয়েছে সেদিন এখানে কথা বলেছিলাম। তো এবং ওই চুক্তি তখন প্রকাশিত হয় নাই, যতটুকু জেনেছিলাম ততটুকু নিয়ে কথা বলেছিলাম। কেন বলেছিলাম? এই যে সংসদে এতদিন সনদ, অনেক কিছু নিয়ে ওনারা অনেক গল্প করলেন, কথা বললেন, তর্ক করলেন। একটা দিন সরকারকে প্রশ্ন করেছেন যে এই চুক্তিটার ভবিষ্যৎ কি হবে? কারণ ওই বেলায় সব ঠিক, গাড়ির বেলায় সবাই টেবিল চাপড়ায়। হ্যাঁ, গাড়ি দিতে আপত্তি নাই, গাড়ি নিতেও আপত্তি নাই, কারণ আগে তো গাড়ি কিনতে হতো। এখন তো সরকারের টাকায় বলবে ইউএনের চেয়ে ছোট গাড়ি নিব না, মন্ত্রীর চেয়ে ছোট গাড়ি নিব না, ওর চেয়ে ছোট নিব না, ওর চেয়ে ছোট নিব না। ছোট গাড়ি নিবে না, কেমনে ছোট গাড়ি নিবে? এই যে ছোট ছোট আমাদের ভাইয়েরা, বোনেরা, তারা যে আন্দোলনের পরে, যুদ্ধের পরে যে গাড়িতে চললেন, তাই না? এই গাড়িগুলো আমরা দেখেছি না, প্রাডো, তারপরে নোয়া, তারপরে আলফার্ড, তারপরে অনেক গাড়ির আমি নামও জানি না ভালো করে, দূর থেকে চিনি না, আমি গাড়ির নাম জানি আসলে, কারণ এইসব গাড়ি দেখে আমরা এইসব গাড়ি দূর থেকে দেখে। ভিএট হচ্ছে ইঞ্জিনের সাইজ, মানে যে গাড়িতে ভিএট সিলিন্ডার থাকে সেই গাড়িকে ভিএট বলে। বিরাট গাড়ি, বিরাট ইঞ্জিন, ট্রাকের চেয়ে বড়, কিন্তু জানেন ট্রাকের চেয়ে বড়। এই যে ট্রাকের চেয়ে বড় ইঞ্জিনাল আরামদায়ক গাড়িতে চলে যে এলিয়ে পড়তেন, এগুলো না বড় ভাইরা দিয়েছিল। তো নির্বাচনের পরে বড় ভাইদেরকে বলেন দিতে, সরকারের টাকা কেন, জনগণের টাকা কেন? তো মুশকিল কোথায় বুঝতে পেরেছেন? অ্যানোমালি আছে। তার মধ্যে হচ্ছে যুদ্ধাপরাধ থেকে সরাসরি মাপ পেয়ে এমপিও তো হয়ে গিয়েছে। কিভাবে বিচার করবেন এখন? পারবেন না তো। কেমনে পারবেন?
অতএব এটা থেকে যাবে কেন? কারণ এটা একটা মজার খেলা আর কি। এই খেলায় কোনো জয় পরাজয় নাই এখন, কারণ জয় পরাজয় নির্ধারিত হয়ে গেছে 71 সালে। এখন যারা জিতেছে আর যারা হেরেছে তাদের পরের জেনারেশন ক্ষমতায়, অথবা তারও পরের জেনারেশন, এই যে ছোট ছোট বাচ্চা কাচ্চা তারা রাজনীতি করছেন। এখন তাদের কাহিনীটা কোথায় বুঝতে পেরেছেন? তারা এখন যার যার মতো করে ইতিহাসটা তৈরি করতে চায়, এবং এই জন্য নাম বলবে না কিন্তু শহীদ পরিবারের সন্তান, নাম বলবে না কিন্তু কার সাথে যেন যুদ্ধ করেছে। এই যে একটা অবস্থা তৈরি করেছেন, এটা কেন জানেন? তারা ইতিহাসকে এইভাবে একটা ধোঁয়াশার জায়গায় নিয়ে যেতে চান। কিন্তু এইখানে আই উড ডেফিনেটলি মেনশন দিস গভর্নমেন্ট, তারা কিন্তু পরিষ্কার বলেছিলেন যে ইতিহাসের কোনো বিকল্প নাই, এবং ইতিহাস যেখানে ছিল সেখানেই রাখতে হবে। যদি সেই জায়গাতে তারা জায়গাটাকে নিয়ে যেতে পারেন, ইতিহাসে যার যার জায়গাতে তাকে তাকে রেখে দিতে পারেন, লাইক এ পাজল, যে টুকরাটা যেখানে সেই টুকরাটা সেখানে বসিয়ে দিলে ছবিটা তৈরি হয়ে যাবে, এবং ওই ছবি আর কেউ তখন ভাঙতে পারবে না। ইতিহাসকে নতুন করে লেখার চেষ্টা না করে ইতিহাসে যা হয়েছিল সেটাই যদি আমরা সবাইকে জানিয়ে দিই, তাহলে আর কোনো বিতর্ক থাকবে না, যার যার জায়গা নির্দিষ্ট হয়ে যাবে, যে যেখানে সেখানেই থাকবে। আপনি যতই চেষ্টা করেন, ওই যে দুর্গার মূর্তির পায়ের তলে অসুর চিত হয়ে রয়েছে, অসুর চিত হয়ে থাকবে, অসুরের চেহারা যেখানেই বদলাক ওই অসুরের চিত করা থাকবে। শয়তানের দিকে আমরা পাথর মারি না, আমরা দেখেন আমরা আমাদের মুসলিম ধর্মের বিশ্বাসে আমরা শয়তানের দিকে পাথর মারি। আপনি চিন্তা করে দেখেন তো, এই পাথর কিন্তু মারতেই হবে, এবং ও মারা খাবেই ওইখানে পাথর। তো যে শয়তান, সে আজীবন এই ইতিহাস পরম্পরায় এই পাথর ছুঁড়ে মারবে লোকে।